নমস্কার সবাইকে। আজকে আরও একটি বই নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের বইটি বেশ অন্যরকম এবং আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন এবং শুনুন, কারণ আমি শেষকালে আরেকটি ভালো বইয়ের সন্ধান দেব এই সংক্রান্তই, যেটা নিয়ে আজকের বইটা। তো আজকে যে বইটা নিয়ে বলতে এসেছি তার নাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে, মৃত্যুর মা অমৃতম, লিখেছেন শ্রদ্ধেয় নারায়ণ সান্যাল। এই বইটি রচনাকাল হয়েছে 2001 থেকে 2002 সাল। বইটি ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছিল নবকল্লোলে। প্রথম প্রকাশ হয়েছিল কলকাতা পুস্তক মেলায় 2004-এ। তো এইটি একটি অন্য রকমের বই। নারায়ণ সান্যালের লেখার সাথে তো আমরা যথেষ্ট পরিচিত। তিনি কাঁটায় কাঁটায় সিরিজ ছাড়াও বিশ্বাসঘাতকতার মতো বই লিখেছেন, কিন্তু এইটি একটি একদম অন্য স্বাদের বই। মৃত্যুর মা অমৃতম এটি একটি বায়োগ্রাফিক্যাল নভেল। এটি লেখা হয়েছে ডক্টর জানুস কোরচকের উপর, এবং তার যে আবাসিক, তার যে আশ্রম ছিল অনাথ ছেলে মেয়েদের জন্যে, ক্রোচমালনা অরফানেজ, তাদেরকে নিয়ে। তো এটা ছাড়াও এই বইটিতে আন্না ফ্রাঙ্ক, যাকে আমরা জানি আন্না ফ্রাঙ্কের ডায়েরি থেকে, যিনি বিখ্যাত নাৎসি অত্যাচার, সেই কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে আন্না ফ্রাঙ্ক যে ডায়েরি লিখেছিল 13 বছর বয়সে, তার বাবার গল্প এতে রয়েছে। এটা ছাড়াও সাইমন ওয়েজেনথাল, যিনি কিনা হলোকস্ট বইটির জন্যে প্রাইজ পেয়েছিলেন, তার জীবনীও কিন্তু এই বইটিতে রয়েছে। এবং রয়েছে সেই সময়কার ইউরোপে যারা এই হিটলারের অত্যাচারের যারা শিকার হয়েছিলেন, সেই অসংখ্য মানুষ, তাদের অত্যাচারের কথা এই বইটিতে লেখা হয়েছে। তো মৃত্যুর মা অমৃতম অর্থাৎ কিনা মৃত্যু জীবনের শেষ কথা নয়, মৃত্যু একটা তোরণদ্বার। কবিগুরু রবীন্দ্রনাথ এইটিই বলে গেছিলেন তার ডাকঘর নাটকের মধ্যে দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের বর্বরতায় গোটা বিশ্ব কাঁপছে এবং গ্যাস চেম্বারে লক্ষ লক্ষ নিরীহ মানুষ, বাচ্চা প্রাণ হারাচ্ছেন, তখন কোনো এক বলে, অজ্ঞাত শক্তির বলে, রেবেকা রথচাইল্ড সেইখান থেকে পালাতে পেরেছিলেন বা মুক্তি পেয়েছিলেন কোনোভাবে। তো এই রেবেকা রথচাইল্ডের এই বইটির রচনাকালে বয়স হচ্ছে 78 বছর বয়স, এবং নারায়ণ সান্যাল তার কাছেই পৌঁছেছেন সেই সময় সম্বন্ধে জানতে এবং সেই কোরচক, তার আশ্রম সম্বন্ধে জানতে। কারণ রেবেকা ঠাঁই পেয়েছিলেন সেই কোরচকের আশ্রমে। এই জানুস কোরচক, তিনি ছিলেন একজন ডাক্তার, বিখ্যাত গাইনিকোলজিস্ট সেই সময়কার। তিনি একটি অনাথ আশ্রম তৈরি করেছিলেন। তাতে তিনি শুধু ইহুদি বাচ্চা না, অন্যান্য খ্রিস্টান বাচ্চাদেরও রাখতেন। তিনি কিন্তু জাতিগতভাবে ইহুদি ছিলেন না, এবং তিনি কিন্তু অনেকবার সুযোগ পেয়েছিলেন। তাকে কিন্তু বলা হয়েছিল বারবার যে তুমি চাইলে চলে যেতে পারো, বাচ্চাদেরকে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার ওয়াগনে তুলে দিতে হবে, কিন্তু তিনি শেষ মুহূর্ত অবধি বাচ্চাদের ছেড়ে যাননি। এবং তিনি বোঝাতে চেয়েছিলেন বাচ্চাদেরকে মৃত্যু কী। সেই জন্যেই সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে যাওয়ার 17 দিন আগে তারা খুব তাড়াহুড়ো করে ডাকঘর নাটকটি তৈরি করেছিলেন। ডাকঘর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটিরই অনুবাদ করে তিনি শর্ট হ্যান্ড করে বাচ্চাদেরকে 15 দিনের মধ্যে তৈরি করেছিলেন, এবং 17 দিনের মাথায় মঞ্চস্থ করে তারপর তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে গেছিলেন। তো এই ডাকঘর নাটকটিতে রেবেকা রথচাইল্ড পাঠ পেয়েছিলেন সুধার, এবং তার বন্ধু আব্রাসা পেয়েছিলেন অমলের পাঠ। বাচ্চারা নাটকটি করার সময় বুঝতে পেরেছিলেন রাজা হচ্ছে আদোনাই, অর্থাৎ কিনা ঈশ্বর, ভগবান বা আল্লাহ। এবং তারা যখন রথচাইল্ডকে জিজ্ঞেস করলেন যে
ডাকঘর কি, তখন তিনি বললেন যে ডাকঘর আসলে সেই মৃত্যুরই রূপ। তো সেটি একটি তোরণ, মানে এটিও খুব সুন্দর করে এখানে লিখেছেন নারায়ণ সান্যাল। আপনাদের একটু পড়ে শোনাই আমি। এই যে যখন আবরাসা জানতে চায় আর মৃত্যু, ডাকঘর নাটকে মৃত্যুর কি ভূমিকা, তখন কোরচক তাকে বলেন একটা বিরাট গেট, তোরণ, যা পার হয়ে অমৃত লোকে যাওয়া যায়, রাজার খাস তালুকে। তো এই মৃত্যুর মা অমৃতম, অর্থাৎ কিনা উপনিষদের সেই প্রার্থনা মন্ত্র, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতং গময়, অর্থাৎ অসৎ থেকে আমাদের সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে জ্যোতির্ময় আলোক লোকে উত্তীর্ণ করো, মৃত্যু থেকে আমাদের অমৃতে উত্তরণ হোক। এই ডাকঘর নাটক যে তিনি কোরচক মঞ্চস্থ করলেন, এর মধ্যে দিয়ে বাচ্চারা মৃত্যু কী শিখেছিল, এবং সব শেষে যেদিন তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা খুব সুন্দর সেজে গুজে সেই বাচ্চারা এক দল মিলে লাইন করে তারা গান গাইতে গাইতে গেছিল। কোরচক নাৎসি বাহিনীকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে আমার বাচ্চাদের কেউ বেয়োনেটের গুঁতো দিও না, আমরা সবাই এমনিই যাব হাসতে হাসতে। এবং তারা সবাই সেদিন, সব বাচ্চারা গান করতে করতে, আনন্দ করতে করতে সেদিন তারা গেছিল, তারা মৃত্যুবরণ করেছিল। তো রেবেকা কোনো রকমে সেখান থেকে চলে আসতে পেরেছিল, এবং সেই রেবেকাই পরে এই ৭৮ বয়সে এসে এই বইটির জন্যে নারায়ণ সান্যালকে লেখার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তো এই বইটিতে এটা ছাড়াও আমি আগেও বললাম, মানে সেই হলোকস্ট সার্ভাইভারদের কথা লেখা আছে। তো এই গল্পটি যে, এই উপন্যাসটি যে শুধু এই রথচাইল্ড বা ওয়েজেনথ্যাল একে নিয়ে নয়, এই উপন্যাসটিতে ৩ ভাগে লেখা হয়েছে, রথচাইল্ড, ওয়েজেনথ্যাল এবং ওটো ফ্রাঙ্কের কাহিনী। ওটো ফ্রাঙ্ক অর্থাৎ কিনা আন্না ফ্রাঙ্কের বাবা, যেখানে এই হলোকস্টে, এই হিটলারের এই অত্যাচারে আন্না ফ্রাঙ্ক তার দিদি এবং তার মা প্রাণ হারিয়েছিল। এবং দেখা যাচ্ছে শেষকালে ওটো ফ্রাঙ্ক বৃদ্ধ বয়সে তার মাথার কিন্তু আর ঠিক ছিল না, তিনি হ্যালুসিনেট করছেন, তিনি অনেক রকম কথা বলছেন, তিনি আর সেই মানুষটি আর ছিলেন না। তো বইটিতে শুধু যে এই ৩-৪ জন মানুষের কথা আছে সেটা নয়, বইটিতে আরও যেটা রয়েছে সেই যে মানে অকথ্য অনির্বচনীয় যে অত্যাচার করা হয়েছিল সাধারণ মানুষের ওপর, শুধু জাতি বিশেষে, তার ভয়ঙ্কর বর্ণনা এই বইটিতে রয়েছে। কিভাবে সেখানে মৃত্যুর দণ্ড দেয়া হতো তার কথা রয়েছে। যারা সোজাসুজি গুলি খেতে রাজি ছিলেন, সোজাসুজি মরে যেতে রাজি ছিলেন, তাদের তো মিটে গেল, কিন্তু যারা বিন্দুমাত্র প্রতিবাদ করতেন, বিন্দুমাত্র কথা কাটাকাটি যাদের সাথে হতো, তাদের শাস্তি ছিল আরও বেশি। তাদেরকে শরীরের কোথাও পায়ে গুলি মেরে ৫-৭ দিন ফেলে রেখে দেওয়া হতো। তারা ক্ষুধা, তেষ্টায়, ঠান্ডায় ধীরে ধীরে ৭-৮ দিনের মাথায় অনেক কষ্টে মৃত্যু বরণ করতেন। এটা ছাড়াও বেশ কিছু মৃত্যুর এখানে বর্ণনা রয়েছে, যেগুলো ওই নাৎসি বাহিনী ওনারা সাজা দিতেন। যেরকম কিনা ছিল হ্যাং দি 10th নিগার, অর্থাৎ কিনা বলছে কোনো ইহুদি যদি প্রতিবাদ করতো কিছু, তখন তারা করতো কি, তার সামনে 9 জন ইহুদিকে প্রথমে মারতেন, তারপর এই 10 নম্বর একে মারত। তো এই রকম কঠিন বর্বরতা, সেগুলোর বর্ণনা এই বইটিতে রয়েছে। এবং বিশ্বাস করুন, বইটি একবার শুরু করলে, মানে আমি পুরো রুদ্ধশ্বাসে শেষ করেছি 4-5 দিনের মাথায়, এবং একবার বইটি শুরু করলে সত্যিই চোখ থামানো যাচ্ছে না। এবং বইটি পড়ার পর আমি কিন্তু এক রাত ঘুমোতে পারিনি, সারাক্ষণ মাথায় এগুলোই ঘুরছিল যে কীভাবে তারা তখন দিন কাটিয়েছিলেন এই ইহুদিরা, শুধুমাত্র জাতির জন্য এরকম একটা এতটা বিদ্বেষ যেখানে সৃষ্টি করা হয়েছিল। যাই হোক, আপনারা
সবাই পারলে বইটি পড়ুন। মৃত্যুর মা অমৃতম, এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের উপন্যাস। এবং আমি শেষ করব এইটি বলে যে এরই রিলেটেড আমি আরেকটি বই আগে পড়েছিলাম, পরিতোষ মজুমদারের কনসেন্ট্রেশন ক্যাম্প। মানে এই বইটিতে যেরকম পুরো সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটেরও একটি বর্ণনা আছে। এবং আরেকটি কথা, আমরা হয়তো শুধু মানে নাৎসিদের যে বর্বরতা তার সেটা নিয়েই বেশি কথাবার্তা শুনে এসেছি বা পড়তে পাই, কিন্তু সেই সময় যা রাজনৈতিক অবস্থা ছিল, পোল্যান্ড বসবাসীদের জন্যে রাশিয়ান আর্মিও কিন্তু কিছু কম যায়নি। তারাও তাদেরকে যেভাবে পারে লুটেছে, তারাও তাদের উপর যেভাবে পারে অত্যাচার করেছে। তার পরিচয়ও কিন্তু এই রথচাইল্ড ফ্যামিলির ওপর, তার বর্ণনাও এই রথচাইল্ড ফ্যামিলির উপর কীভাবে হয়েছে সেটা রেবেকা দিয়ে গেছে। তো এই বলেই শেষ করি। এবং রিলেটেড বই পরিতোষ মজুমদারের কনসেন্ট্রেশন ক্যাম্প, যাদের এই বিষয়ে আগ্রহ রয়েছে, যাদের সময় আছে, তারা নিশ্চয়ই এই বই দুটি পড়ে দেখবেন। আজকে এতটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আবার সুন্দর একটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ এই শেষ করলাম এই বলেই যে মৃত্যুর মা অমৃতম, নারায়ণ সান্যাল।